করলে আমি করতাম না আর কি। আচ্ছা, সো জিএসএম এর যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক সম্পর্কে আপনারা মানে দেখবেন, একটু পরেই দেখবেন, খুবই ফ্যামিলিয়ার। এটা নতুন কোনো কিছু না, জাস্ট এডিশনাল কিছু নতুন ইনফরমেশন জাস্ট আসবে। বাট জিএসএম নেটওয়ার্কটা হচ্ছে কিছু লেভেল দ্বারা ডিফাইন করা হয়েছে বা লেভেল দিয়ে ভাগ করা হয়েছে পুরো জিএসএম নেটওয়ার্কটা। সো লেভেল গুলা কি কিসের উপরে বেসড অন দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। সো এটাকে আমরা বলি হচ্ছে জিএসএম হায়ারার্কি। সো জিএসএম হায়ারার্কিক্যাল লেভেল গুলা এরকম যে স্মলেস্ট ইউনিট অফ দিস হায়ারার্কি হচ্ছে একটা সেল। একটা সেল হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ আ জিএসএম নেটওয়ার্ক। সো সেলের মধ্যে কি থাকে বা একটা সেল কিভাবে হয়? সেল হচ্ছে বেসিকলি মানে কোনো একটা সার্টেন বাউন্ডারি এঁকে দিলাম একটা এরিয়াতে, মানে এরিয়াতে একটা বাউন্ডারি এঁকে বললাম এটা একটা সেল, এরকম না। আপনারা জানেন একটা সার্টেন বেস স্টেশন থাকে প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা এরিয়াতে। ওই বেস স্টেশনের যে ট্রান্সমিট পাওয়ার, ওই ট্রান্সমিট পাওয়ারের উপরে আপনার সেলের বাউন্ডারি বা সেলের সাইজ বা সেলের শেপটা ডিপেন্ড করে। ঠিক আছে। সো সেল হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট এই জিএসএম নেটওয়ার্কের। তারপরে আমরা জানি অনেকগুলা সেলের এক একটা সেলের হচ্ছে বেস স্টেশন থাকবে। সো অনেকগুলা সেলের বা অনেকগুলা বেস স্টেশন মিলে একটা সার্টেন এন্টিটির সাথে কানেক্টেড থাকবে। সেই এন্টিটিটাকে আমরা বলি বিএসসি। এটা আপনারা জানেন, এটা হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার। এটা বেসিকলি এই পার্টিকুলার বেস স্টেশনের যে ব্রেইনটা বা থিঙ্কিং এর যে পাওয়ারটা, সেটা এই বেস স্টেশন কন্ট্রোলারের থাকে আর কি। বেসিকলি যেই সব 2G টেকনোলজির কথা যদি আমি বলি বা জিএসএম টেকনোলজি, তখন আমার বেস স্টেশনে একটা অ্যান্টেনা ছাড়ার কিছুই বেসিকলি ছিল না। বা অ্যান্টেনার একটাই কাজ ছিল ট্রান্সমিট করা এবং রিসিভ করা। বাট এটাকে কন্ট্রোল করা হতো একটা কন্ট্রোলারের মাধ্যমে, সেটাকে বিএসসি বলা হয়। আপনারা 4G টেকনোলজিতে দেখবেন এই জিনিসটা অনেকটা চেঞ্জ করা হয়েছে। সো 4G টেকনোলজিতে দেখবেন যে আলাদা করে কোনো বেস স্টেশন কন্ট্রোলার নাই, সরি, আলাদা করে কোনো বেস স্টেশন কন্ট্রোলার নাই। শুধু একটাই বেস স্টেশন আছে, সেটার মধ্যেই সব ধরনের মানে থিঙ্কিং অ্যাবিলিটিস, মানে এই সব ফিচার্স, ডিসিশন মেকিং এর অ্যাবিলিটি, এই সব ফিচার হচ্ছে ইনকর্পোরেট করা হয়েছে বেস স্টেশনের মধ্যেই। সো বেস স্টেশনের একটা আলাদা নাম দেওয়া হয়েছিল 4G টেকনোলজিতে, ওটাকে ই নোড বি, এরকম একটা নাম। ঠিক আছে। সো এটা যদি সময় পাই দেখাবো। এনিওয়ে, এখানে আবার আসি। সো প্রত্যেকটা বেস স্টেশন ইজ কানেক্টেড টু আর কন্ট্রোলড বাই আ বেস স্টেশন কন্ট্রোলার। ঠিক আছে। সো এখন এরকম একটা সার্টেন মানে একটা সার্টেন বড় একটা এরিয়ার কথা চিন্তা করেন। ওই এরিয়ার মধ্যে অনেকগুলো এরকম বেস স্টেশন কন্ট্রোলার থাকতে পারে। সো ওই এরিয়াটাকে আমরা বলি বা আইডেন্টিফাই করি অ্যাজ লোকেশন এরিয়া। সো লোকেশন এরিয়া মানে হচ্ছে এমন একটা রিজন যেখানে অনেকগুলা বেস স্টেশন কন্ট্রোলার থাকবে। বা এই লোকেশন এরিয়া, হ্যাঁ, অনেকগুলা বেস স্টেশন কন্ট্রোলার একটা লোকেশন এরিয়ার আন্ডারে থাকবে। ঠিক আছে। সো আবার এই অনেকগুলা লোকেশন এরিয়াতে কি কি আছে? বেস স্টেশন কন্ট্রোলার আছে, সেল আছে, সেলের মধ্যে হচ্ছে আপনার মোবাইল ইউজার এবং বেস স্টেশন দ্য অ্যান্টেনা ইটসেলফ আছে। আচ্ছা, মানে টাওয়ার গুলা ইটসেলফ আছে। সো অনেকগুলা এরকম লোকেশন এরিয়া মিলায় একটা মোবাইল সুইচিং সেন্টারের রিজন হয়। সো মোবাইল সুইচিং সেন্টার মানে বেসিকলি একটা ভাস্ট এরিয়াকে কন্ট্রোল করে। বলতে গেলে একটা পুরোপুরি মোটামুটি একটা ঢাকা সিটির কথা যদি চিন্তা করি, একটা ঢাকা সিটি ইজ আন্ডার ওয়ান মোবাইল সুইচিং সেন্টার অনলি। ঠিক আছে, মানে ঢাকা সিটির মধ্যে মাল্টিপল মোবাইল সুইচিং সেন্টার নাই। ওকে। সো মোটামুটি একটা মোবাইল সুইচিং সেন্টার রিজনটা হয় হচ্ছে হান্ড্রেডস অফ মাইলস জুড়ে। সো এটা মোটামুটি একটা সিটিকে কাভার করতে পারে। আচ্ছা, সো এখানে ওটাই দেখানো হয়েছে যে অনেকগুলা লোকেশন এরিয়া মিলে একটা মোবাইল সুইচিং সেন্টার রিজন হয়। এবং এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, কিছু কিছু বেস স্টেশন কন্ট্রোলার দেখেন, কিছু কিছু বেস স্টেশন কন্ট্রোলার দুইটা লোকেশন এরিয়াতে ওভারল্যাপ করতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ
কিছু কিছু বেস স্টেশন কন্ট্রোলার এই পার্টিকুলার লোকেশনের টাওয়ার গুলাকেও কন্ট্রোল করবে এবং এই লোকেশনের টাওয়ার গুলাকেও কন্ট্রোল করবে। সো এরকমও সিনারিও হইতে পারে। আচ্ছা, সো এই মোবাইল সুইচিং সেন্টার, এটা ধরেন একটা ঢাকা সিটির মোবাইল সুইচিং সেন্টার রিজন, এরকম অন্য সিটিরও একটা সুইচিং সেন্টার রিজন আছে, মানে ধরেন চট্টগ্রামের একটা সুইচিং সেন্টার রিজন আছে, বরিশালের একটা আছে, সিলেটের একটা আছে। সো এই সব আলাদা আলাদা এমএসসি রিজন মিলা একটা জিএসএম নেটওয়ার্ক হয়। সো এই যে নিচে আরেকটা এমএসসি রিজন দেখানো হচ্ছে, এই নিচে নিশ্চয়ই আরেকটা আছে, পাশে আরেকটা এমএসসি রিজন আছে। সো সব মিলায় একটা জিএসএম নেটওয়ার্ক। সো হায়ারার্কিটা হচ্ছে এভাবে, ফার্স্টে স্মলেস্ট ইউনিট হচ্ছে সেল, সেলটাকে কন্ট্রোল করে কন্ট্রোলার, কন্ট্রোলার ইজ আন্ডার আ সার্টেন লোকেশন এরিয়া, ওই লোকেশন এরিয়া ইজ আন্ডার আ সার্টেন মোবাইল সুইচিং সেন্টার রিজন। আচ্ছা, সো আচ্ছা, এটা বেসিকলি জিএসএম এ যেটা করা হয়েছে যে এটা 1G তেও অনেকটুকু ট্রু, বাট জিএসএম এ কিছু স্ট্যান্ডার্ড মানে আইডেন্টিফায়ার্স, স্পেসিফিক আইডেন্টিফায়ার্স ইউজ করা হতো ইন অর্ডার টু লোকেট ইউজার্স, আইডেন্টিফাই ইউজার্স, অথবা আইডেন্টিফাই ইউজার্স হ্যান্ডসেট, এই সব কিছু জিনিস বা ইনফরমেশন স্টোর করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু নাম্বারস প্রোভাইড করে দেওয়া হয় ইউজারকে। সেগুলাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেসেস বা জিএসএম অ্যাড্রেসেস বা আইডেন্টিফায়ার্স। ঠিক আছে, সো ফার্স্ট টাইপ অফ অ্যাড্রেস বা আইডেন্টিফায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি, যেটাকে ইন শর্ট আমরা IMSEI নাম্বার বলি, অথবা যেটা আপনারা একটু মানে সবাই কমনলি এটাকে IMEI নাম্বার হিসেবে চিনেন আর কি। সো IMEI নাম্বার কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের জন্য ইউনিক একটা নাম্বার থাকে, এবং এটা হচ্ছে বেসিকলি হ্যান্ডসেটের আইডেন্টিফায়ারটা, আপনার নিজের ইউজারের আইডেন্টিফিকেশন না। এটা ইউজার হিসেবে আপনি কোন ফোন ইউজ করছেন, কোন ডিভাইস ইউজ করছেন, সেটার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে বেসিকলি IMEI নাম্বার। ঠিক আছে, সো এই নাম্বারটা প্রত্যেকটা হ্যান্ডসেটের জন্য ইউনিক হবে, এন্ড এটাকে চেঞ্জ করা যাবে না, মানে এটা টেম্পোরারি কোনো নাম্বার না, এটা পার্মানেন্ট নাম্বার। এখনকার হ্যান্ডসেটে মানে ব্যাক কভার যেহেতু খোলা যায় না, পিছনের কাভারের উপরেই হচ্ছে IMEI নাম্বারটা লেখা থাকে সব, মানে আপনারা চেক করে দেখতে পারেন। আর আগেকার হ্যান্ডসেটে যেটা করা হতো ওটা হচ্ছে যেখানে ব্যাটারি বেসিকলি প্লেস করা হয়, সেই জায়গাটায় সেই পজিশনটায় একটা IMEI নাম্বার লেখা থাকতো, প্রত্যেকটা ইউজারেরই মানে হ্যান্ডসেটের IMEI নাম্বার থাকবে। অ্যান্ড IMEI নাম্বারটা কখন কাজে আসে? সো বেসিকলি যখন একটা ইউজার একটা নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড হয়, দ্যাট মিনস ও সিম কিনলো, সিমটাকে অ্যাক্টিভ করলো বা ইনসার্ট করলো ডিভাইসের মধ্যে। সো ও বেসিকলি তখন এইভাবে একটা নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড হয়ে যায়। যখন যেই মুহূর্তে সে নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড হয়, একটা সার্টেন মোবাইল অপারেটরের আন্ডারে বেসিকলি ও নেটওয়ার্ক সার্ভিস গুলা নিয়ে থাকে। সো ওই মোবাইল অপারেটরের সব স্পেসিফিক মোবাইল অপারেটরেরই একটা সার্টেন ডেটাবেস থাকে। সো কিছু কিছু সবগুলা ডেটাবেজের নিজস্ব মানে আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। সো এই IMEI নাম্বারটা একটা সার্টেন ডেটাবেজে স্টোরড হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর EIR, ইন শর্ট EIR। ঠিক আছে, সো এইটার কাজ কি, বা এই ডেটাবেজের কারণ, মানে এই ডেটাবেসটা রাখার কারণ কি, বা IMEI নাম্বারটারই রাখার কারণ কি? মেইন কারণ হচ্ছে যে যদি আপনার হ্যান্ডসেট হারায় যায় বা ইফ ইট ইজ স্টোলেন, তখন আপনি কি করতে পারেন, আপনার সার্ভিস প্রোভাইডারকে এটা রিপোর্ট করতে পারেন যে আমার হ্যান্ডসেটটা হারায় গেছে, বা আমার হ্যান্ডসেটটা, মাই হ্যান্ডসেট ওয়াজ স্টোলেন। সো এই এই রিপোর্টটা যদি করে থাকেন, তখন আপনার মোবাইল আইডেন্টিফাই মানে আপনার মোবাইল অপারেটরটা এই ডেটাবেস থেকে বেসিকলি ওই হ্যান্ডসেটের লোকেশনটা বের করতে পারবে। ঠিক আছে, সো আহ, এই ডেটাবেস থেকে ঠিক না, বাট এই ডেটাবেস মানে বেসিকলি আরেকটা ডেটাবেস থেকে বের করতে পারে, বাট এই ডেটাবেসের মেইন পারপাস হচ্ছে ইন অর্ডার টু স্টোর দিস টাইপ অফ নাম্বারস, মানে হ্যান্ডসেট আইডেন্টিটি নাম্বারস,
ইআইআর এর সিগনিফিকেন্স আমি আর একটু পরে আলোচনা করব, বাট এই আইএমইআই নাম্বারের মেইন পারপাস হচ্ছে যাতে আমরা এই থেফট কে প্রিভেন্ট করতে পারি, অথবা হারায় গেলে যাতে আমি ইজিলি ট্র্যাক করতে পারি আমার মোবাইল। আচ্ছা, সো আইএমইআই নাম্বার সাধারণত 15 ডিজিটস অথবা তার থেকে ছোট হয় আর কি। অ্যান্ড এই পার্টিকুলার আইএমইআই নাম্বারের কিছু সার্টেন মানে ভাগ আছে, মানে কিছু সার্টেন কোড দ্বারা আইএমইআই নাম্বারটাকে ইয়ে করা হয় বেসিকলি। সো ফার্স্ট পার্ট অফ দ্য আইএমইআই নাম্বারকে আমরা বলি হচ্ছে টাইপ অ্যাপ্রুভাল কোড অথবা টিএসি। সো টিএসসি টা হচ্ছে বেসিকলি 3 ডিজিটের হয়ে থাকে, এবং টিএসসি টা টাইপ অ্যাপ্রুভাল কোড মানে কি, বেসিকলি যখন আমার একটা হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার করা হলো, তার কিছু টেস্ট মানে অপারেবল কিনা এরকম কিছু সার্টেন টেস্ট রান করতে হয়। সো ডিভাইসটা যদি অপারেবল হয়ে থাকে তাহলে তাকে অ্যাপ্রুভ করা হয়, সেটার একটা অ্যাপ্রুভাল কোড এখানে দেওয়া হয় ডিভাইসে। সো তারপরে নেক্সট 2টা ডিজিট, একর 2টা ডিজিট কে আমরা বলে থাকি হচ্ছে ফাইনাল অ্যাসেম্বলি কোড অথবা এফএসি। ফাইনাল অ্যাসেম্বলি কোড রিপ্রেজেন্ট করে আপনি কোন ম্যানুফ্যাকচারের আন্ডারে ছিলেন, বা কোন ফ্যাসিলিটিতে আপনাকে মানে হ্যান্ডসেটটাকে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এই জিনিসটা হচ্ছে বেসিকলি এফএসি অথবা ফাইনাল অ্যাসেম্বলি কোড। অ্যান্ড থার্ড পার্ট যেটা হচ্ছে 9 ডিজিটের হয়ে থাকে, সেটা একটা বেসিকলি একটা সিরিয়াল নাম্বার গিভেন টু দ্য হ্যান্ডসেট। কততম ম্যানুফ্যাকচার, মানে কততম হ্যান্ডসেট বা কততম প্রোডাকশন, এই জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করে সিরিয়াল নাম্বার। আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো নেক্সট হচ্ছে আরো কিছু আইডেন্টিফায়ার আছে, তার আগে আমি একটু সিম কার্ড নিয়ে আলোচনা করি। আপনারা সিম কার্ড নিয়ে মানে সবাই জানেন সিম জিনিসটা কি। এটা বেসিক্যালি একটা পার্সোনাল চিপ কার্ড, যেটা মানে সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। আচ্ছা, সো সিমে বেসিক্যালি আমাদের একটা ইউজারের একটা সার্টেন আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেই আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে একটু পরে আলোচনা করব। বাট সিম কার্ডের যে নাম্বারটা বা আইডেন্টিফিকেশন যে নাম্বারের কথা বলতেছি, দ্যাট ইজ নট ইকুয়াল, মানে দ্যাট ইজ নট সেম অ্যাজ ইয়োর মোবাইল ফোন নাম্বার। আপনি একটু পরে দেখবেন ফোন নাম্বার এবং আইডেন্টিফিকেশন নাম্বার দুইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। ঠিক আছে? আচ্ছা, সো সিম কার্ডের কাজটা হচ্ছে ওই আইডেন্টিফিকেশন নাম্বারটা স্টোর করা, প্রত্যেকটা ইউজারের ইউনিক আইডেন্টিটি আছে। তারপরে হচ্ছে সিম কার্ডের আরেকটা ইয়ে সিম কার্ডের বেশ কিছু সুবিধা হচ্ছে যে সিম কার্ড হচ্ছে ট্রান্সফারেবল এবং পোর্টেবল। ট্রান্সফারেবল এবং পোর্টেবল মানে হচ্ছে যে সিম কার্ডকে আমি ইজিলি মানে একটা ট্রান্সফারেবল মানে হচ্ছে আমি ইজিলি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে এটাকে ট্রান্সফার করতে পারি, ওটা কোনো সমস্যা হবে না। আমি ওই সেম নেটওয়ার্কের আন্ডারে থাকবো, ওই সেম সার্ভিস আমি নিতে পারবো। সো এটা হচ্ছে সিম কার্ডের সুবিধা। আর বেসিকলি সিম কার্ডে ওই যেটা বললাম ওই আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকে, আবার বেশ কিছু অথেন্টিকেশন প্যারামিটার অনেক কিছুই স্টোর থাকে আর কি সিমে। আমরা চাইলে সিম কার্ডে কন্ট্যাক্ট নাম্বারও স্টোর করতে পারি, লিমিটেড স্পেস, বাট হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার স্টোর করতে পারি, কিছু মেসেজেস স্টোর করতে পারি, এটসেট্রা আর কি। সো এইটাই আর কি। আর সিমের হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ যেটা মানে বললাম এটা ট্রান্সফারেবল বা পোর্টেবল। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রোমিং, মানে আমি হচ্ছে ডিফারেন্ট লোকেশনে যেও আমি একই নেটওয়ার্কের মাধ্যমে কথা বলতে পারবো। এটা হচ্ছে আমার সিম কার্ডের মেইন অ্যাডভান্টেজ। আচ্ছা, সো আরেকটা কথা একটু মেনশন করি যে সিমকে বেসিকলি জিএসএম ফোনের হার্ট বলে কনসিডার করা হয়, বিকজ জিএসএম ফোন মানে আমি হ্যান্ডসেটটার কথা বুঝাচ্ছি। জিএসএম হ্যান্ডসেট হ্যান্ডসেট অপারেট করা পসিবল না উইদাউট আ সিম কার্ড। আচ্ছা, সো এখন আরেকটা নেক্সট আইডেন্টিফায়ার, সেটা হচ্ছে বেসিকলি ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি। সো দিস ইজ বেসিকলি সাবস্ক্রাইবার আইডেন্টিটি, মানে আপনার সাবস্ক্রাইবারের পার্সোনাল আইডেন্টিটি নাম্বার।
ঠিক আছে, নট দ্য সেল ফোন নাম্বার, বাট এটা হচ্ছে আইডেন্টিটি নাম্বার, মানে যেটা দিয়ে একটা ইন্ডিভিজুয়াল ইউজারকে আইডেন্টিফাই করা হয়। বেসিকলি এই আইএমএসআই বা ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি আলাদা এই নাম্বারটা ইউজ করা বা এই নাম্বারটা ইন্ট্রোডিউস করার অনেক কারণই আছে। বিকজ ব্যাক এন্ডে অনেক কিছু চলতে থাকে, অনেক লোকেশন রেজিস্টারিং এর কাজ চলতে থাকে, অথেন্টিকেশনের কাজ চলতে থাকে। সো মানে কিছু জিনিস আছে যেগুলা পাবলিকলি অ্যানাউন্স করা হয় না। সো এই আইএমএসআই নাম্বারটা আপনার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের একটা ইউনিক নাম্বার, যেটা একদম পাবলিকলি এটা দেওয়া হয় না কোথাও। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক এন্ডে এই 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 নাম্বার নিয়ে কাজ করা হয় বা রাউটিং এর কাজ করা হয় হচ্ছে সব ভার্চুয়ালি বা মোবাইল অপারেটর করে থাকে। এটা হচ্ছে যে আমি ধরেন একজন সাবস্ক্রাইবার আরেকজন সাবস্ক্রাইবারকে কল করব, আমি কল করব তার মোবাইল ফোনে, তার আলাদা ফোন নাম্বার যেটা পাবলিকলি সবার কাছেই অ্যাভেলেবল। ঠিক আছে, সো পার্সোনাল সাবস্ক্রাইবারের কনফিডেন্সিয়ালিটির জন্য এই আইএমএসআই নাম্বারটা রিভিল করা হয় না। এটা একটা নন পাবলিক আইডেন্টিফায়ার। ঠিক আছে, আচ্ছা। সো বেসিকলি যখন আমি একজনকে কল করতে যাব, আমার বেস স্টেশনের সাথেই কমিউনিকেট করতে হয়। সো বেস স্টেশন আমাকে রাউট কিভাবে করবে বা আমাকে ফার্স্ট অফ অল রাউটিংটা পরে, মানে সরি রাউটিং এর কথা না, আমি যখন কল এস্টাবলিশ করতে যাব তখন মোবাইল ফোন মানে বেস স্টেশন ফার্স্ট অফ অল দেখবে, এটা ডিটেক্ট করবে বা চেক করবে যে আমি একটা ভ্যালিড সাবস্ক্রাইবার কিনা, আমি এই নেটওয়ার্কে যেই মোবাইল অপারেটরের আন্ডারে আছি তার সার্ভিসেস আমি নিচ্ছি কিনা, মানে আমি বেসিক্যালি আমাকে অথেন্টিকেট করবে বা আমাকে ভেরিফাই করবে যে আমার আইএমএসআই নাম্বারটা তাদের নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড কিনা। সো এই অথেন্টিকেশনের জন্যই এই নাম্বারটা বেসিকলি ইউজ করা হয়। অ্যান্ড অথেন্টিকেশনের জন্য বেশ কিছু ডিটেইল লাগে বা ইনফরমেশন লাগে। সেটা হচ্ছে কোন কান্ট্রিতে আমি বিলং করি বা কান্ট্রি অফ সাবস্ক্রিপশন, বা কোন নেটওয়ার্ক আমি ইউজ করছি, অ্যান্ড সাবস্ক্রাইবারের একটা সার্টেন আইডি। সো এইভাবে আমাকে অথেন্টিকেট করা হয়। এই তিনটা পার্টি আমার আইএমএসআই নাম্বারে থাকে আর কি। আচ্ছা, সো যখন আমি সার্ভিসে মানে বেসিক্যালি একটা নেটওয়ার্ক অপারেটরে রেজিস্টার্ড হব, তখন আমাকে এই যে এই ইউনিক আইডেন্টিফায়ারটা দেওয়া হবে এবং এই আইডেন্টিফায়ারটাই আমার সিম কার্ডে স্টোর থাকে। ঠিক আছে, আচ্ছা। সো আমার বেসিকলি একটা হ্যান্ডসেট এখানে বলা হয়েছে, যেটা যে একটা হ্যান্ডসেট তখনই মাত্র অপারেবল হবে বা অপারেট করা যাবে, বা একটা মোবাইল স্টেশনকে মোবাইল স্টেশন হিসেবে ভ্যালিড মোবাইল স্টেশন তখনই বলা হবে যখন সিম কার্ডের একটা ভ্যালিড আইএমএসআই নাম্বার থাকবে এবং সেটা একটা ভ্যালিড আইএমইআই হ্যান্ডসেটে নাম্বারের হ্যান্ডসেটে ইনসার্ট করা হবে। ঠিক আছে, সো IMSI number consist of the following কোডস আর কি। ফার্স্ট কোড হচ্ছে যেটা বললাম, কোন কান্ট্রি অফ সাবস্ক্রিপশন ম্যাটার্স। সো IMSI নাম্বারের ফার্স্ট তিনটা ডিজিটই যায় হচ্ছে মোবাইল কান্ট্রি কোডের পিছে। ঠিক আছে, অথবা এটাকে ইন শর্ট MCC বলা হয়। আচ্ছা, এখানে একটু আবার একটু মেনশন করে রাখি, এই যে যে মোবাইল কান্ট্রি কোড, আমরা জানি যে যখনই আমরা কাউকে কল করি আমাদের কান্ট্রি কোড হচ্ছে 880, তাই না? বাংলাদেশের কান্ট্রি কোড 880, বাট এখানে আইএমএসআই নাম্বারের জন্য কিন্তু এই 880টা অ্যাপ্লিকেবল না। এটা হচ্ছে ফোন নাম্বার, যখন আমি কাউকে ডায়াল করব তখন আমি 880 দিয়ে ডায়াল করব, সেটা হচ্ছে আমার ডায়ালিং এর পারপাজের কান্ট্রি কোড। বাট আইএমএসআই হচ্ছে শুধুমাত্র সাবস্ক্রাইবারের আইডেন্টিফিকেশন, সেটার জন্য একটা ডিফারেন্ট কান্ট্রি কোড ইউজ করা হয় বাংলাদেশের ক্ষেত্রে। সো সেটা একটু পরে দেখাচ্ছি। সো প্রথম তিনটা ডিজিট থাকবে হচ্ছে মোবাইল কান্ট্রি কোডের অথবা MCC। তারপর সেকেন্ড দুইটা ডিজিট থাকবে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কোড, বা যেই নেটওয়ার্ক অপারেটরের সার্ভিস আমি নিচ্ছি তাদের একটা সার্টেন কোড থাকবে, প্রত্যেকটা অপারেটরের একটা সার্টেন কোড থাকে, সেটা 1 ও 2 ডিজিটের হয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড
পার্টটা হচ্ছে মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন নাম্বার অথবা MSIC, যেটা বেসিকলি একটা সাবস্ক্রাইবারের সিরিয়াল নাম্বার বলা যায় আর কি। সো এটা আপ টু 9 to 10 ডিজিটস এর মতো হতে পারে। আচ্ছা, সো এখানে এই জিনিসটাই দেওয়া হয়েছে, মোবাইল কান্ট্রি কোড, MNC অ্যান্ড দেন MSIC। আচ্ছা, সো বাংলাদেশের ক্ষেত্রে কি হয়? বাংলাদেশের ক্ষেত্রে MCC হচ্ছে বেসিকলি 470। আপনারা এটা চেক করে দেখতে পারেন, প্রত্যেকটা বাংলাদেশে IMSI নাম্বার শুরু হয় হচ্ছে 470 দিয়ে। দেন MNC মানে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কোড, কোন অপারেটরের সার্ভিস নিচ্ছি সেগুলা হচ্ছে বেসিকলি এই এই নাম্বার গুলাতে আইডেন্টিফাই বা ডিস্টিংগুইশ করা হয়। সো আমি যদি জিপির সার্ভিস নিয়ে থাকি তাহলে আমার MNC কোড হবে হচ্ছে 1, যদি বাংলা লিংকের সার্ভিস নেই তাহলে 3, এয়ারটেলের নিলে 6 or 7 এটসেট্রা, এরকম আর কি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পরে আবার রিজিউম করি। আচ্ছা, আমরা আবার স্টার্ট করি। সো IMSI নাম্বারের পর যেই বেসিকলি যেই নাম্বারটা ইউজ করা হয় ফর ডায়ালিং পারপাস, সেটাকে বলা হয় হচ্ছে মোবাইল স্টেশন ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডিরেক্টরি নাম্বার অথবা MSISDN নাম্বার। সো MSISDN নাম্বারটাই বেসিকলি আপনারা যেটা ইউজ করেন ফর ডায়ালিং অর কলিং পারপাস অর টেক্সটিং এর জন্য যেটা ইউজ করে থাকেন। আচ্ছা, সো একটা GSM টেকনোলজিতে অবশ্যই সাবস্ক্রাইবারের আইডেন্টিটি নাম্বারটা, ওই যে একটু আগে যে IMSI নাম্বার এটা দেখছিলাম, ওই আইডেন্টিটি নাম্বার অ্যান্ড দিস রিয়েল টেলিফোন নাম্বার যেটা ইউজ করা মানে ইউজ করি ফর ডায়ালিং অর কলিং, সেইটার মধ্যে ভালোই ডিস্টিংগুইশ করা যায়, GSM টেকনোলজিতে করতে হয়। বিকজ ওই যে যেটা বললাম, মানে IMSI টাকে একদম মানে নন পাবলিক একটা আইডেন্টিফায়ার হিসেবে মানে রাখা হয়, বিকজ এখানে অনেক কনফিডেন্সিয়ালিটির ব্যাপার আছে যেগুলো পাবলিক ডোমেইনে মানে রিভিল করা যায় না। আর MSISDN ইজ মেড পাবলিক বিকজ এটা মানে অবশ্যই ইন অর্ডার টু কল সামওয়ান ইউ নিড টু হ্যাভ আ ফোন নাম্বার আর কি। সো ওটা হচ্ছে MSISDN।
আর এমএসআইএসডিএন ও জাস্ট মানে মানে খুবই আইএমএসআই এর মতোই একই রকম তিনটা পার্ট আছে এমএসআইএসডিএন এর। সো ফার্স্টে হচ্ছে কান্ট্রি কোড অথবা সিসি অথবা মোবাইল কান্ট্রি কোড এমসিসি যেটাই বলেন, আপ টু 3 ডেসিমাল ডিজিটস। তারপরে থাকে হচ্ছে ন্যাশনাল ডেস্টিনেশন কোড অথবা এনডিসি। বাট এটা মানে এটা হয়তো আগে ন্যাশনাল ডেস্টিনেশন কোড বলা হতো, বাট এখন এটাকে অপারেটর কোড বলা হয় অথবা ওসি। এটাও 2 থেকে 3 ডেসিমাল ডিজিটের হয়। আরেকটা হচ্ছে লাস্ট লাস্ট পার্টটা হচ্ছে এই আইএসডিএন নাম্বারের, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার নাম্বার। মানে জাস্ট সাবস্ক্রাইবারের একটা আইডি অথবা সিরিয়াল নাম্বার, সেটা ম্যাক্সিমাম 10 ডিজিটস এর হতে পারে। সো আমাদের বাংলাদেশের সিনারিও যদি চিন্তা করি, কান্ট্রি কোড 3টা ডিজিটের হয় আমাদের 880। আর যদি আমরা ন্যাশনাল ডেস্টিনেশন কোড, যেটাকে এখন ন্যাশনাল ডেস্টিনেশন কোড বলা হয় না, রাদার অপারেটর কোড বলা হয় অথবা ওসি ওসি বলা হয়, সেটা হচ্ছে এক একটা অপারেটরের এক একটা কোড থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি গ্রামীণ ফোন ইউজ করি, দ্য কোড উড বি 17। যদি আমি বাংলালিংক ইউজ করি, দ্য কোড উড বি 19, অ্যান্ড সো অন। আচ্ছা, আর আরেকটা যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার নাম্বার অথবা সিরিয়াল নাম্বার। রেস্ট অফ দ্য রিমেইনিং আমাদের যে মোবাইল নাম্বারটা থাকে 17 এর পর বা 19 এর পর, ওটা পুরাটাই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার আইডি অথবা সিরিয়াল নাম্বার। আচ্ছা, তারপরে আরো 2টা আইডেন্টিফায়ার আছে। ফার্স্ট আইডেন্টিফায়ার হচ্ছে এমএসআরএন অথবা মোবাইল স্টেশন রোমিং নাম্বার। মোবাইল স্টেশন রোমিং নাম্বারটা পার্টিকুলারলি তখন ইউজ করা হয় যখন একটা ইউজার এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে, তার হোম মানে মানে হোম নেটওয়ার্ক থেকে সে একটা ডিফারেন্ট ফরেন নেটওয়ার্কে চলে যায়, মানে অন্য একটা দেশে রোম করতেছে। সো এখন ও যেই দেশে যাবে, সেই পার্টিকুলার সেই দেশের সার্ভিস প্রোভাইডারের সাথে আমার দেশের মানে তার নিজের যে হোম নেটওয়ার্ক, সেই সার্ভিস প্রোভাইডারের সাথে ওই ফরেন কান্ট্রির সার্ভিস প্রোভাইডার কখনোই ম্যাচ করবে না। সো আপনি কখনোই ওই দেশে চাইলেও ওই সেম নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না। বাট এখন ওই যে সিম কার্ডের যেই অ্যাডভান্টেজ, সিম কার্ড এখন রোমিং মানে রোমিং ফ্যাসিলিটিস দেয় বেসিকলি। সো সিম কার্ড যদি আমি মানে আমি যদি রোমিং ফ্যাসিলিটিটা এনেবল করি, তাহলে আমি বেসিকলি ইন্টারন্যাশনালিও মানে বাইরের দেশে থাকলেও আমি বেসিকলি কল রিসিভ করতে পারবো, বা সেম নাম্বার দিয়ে আমি ইনকামিং এবং আউটগোয়িং কলস করতে পারবো। বাট এটা হচ্ছে জাস্ট যেটা বললাম যে সেম মানে সেম এমএস আইএসডিএন নাম্বার দিয়ে আমি হচ্ছে কল করতে পারবো বা টেক্সট করতে পারবো। বাট বেসিকলি আমি তো যেহেতু ডিফারেন্ট একটা কান্ট্রিতে, আমি আমার আমি একটা ডিফারেন্ট একটা নেটওয়ার্কের আন্ডারেই আমাকে রেজিস্টার্ড হইতে হবে টেম্পোরারিলি। সো আমাকে যদি আমার এরকম সিম রোমিং এর ফ্যাসিলিটিস আমি এনেবল করে রাখি বা এই সার্ভিসটা যদি নিয়ে রাখি, তখন কি হবে, আমি বিদেশে ফরেন একটা নেটওয়ার্কের সাথে টেম্পোরারিলি রেজিস্টার্ড হইতে পারবো। সো তখন আমাকে একটা টেম্পোরারি নাম্বার দেওয়া হবে, সেটাকে বলা হয় হচ্ছে মোবাইল স্টেশন রোমিং নাম্বার অথবা এমএসআরএন। সো আমাকে দেশ থেকে কেউ যদি কল করে, সো আমার কলটা ঠিকই আমার কাছে পৌঁছাবে, বাট ব্যাক এন্ডে মোবাইল আমাদের দেশের যে মোবাইল অপারেটর বা হোম অপারেটর যেটা, সে কি করবে, কলটাকে রিরাউট করে এই নাম্বারে পাঠায় দিবে, এমএসআরএন নাম্বারে পাঠায় দিবে। সো আমি ডায়াল করতেছি আগের নাম্বারেই, নর্মাল নাম্বারেই, বাট এটা রিরাউটেড হচ্ছে এই এমএসআরএন নাম্বারে। সো এমএসআরএন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি একটা ডিফারেন্ট কান্ট্রির একটা ডিফারেন্ট এমএসসির আন্ডারে থাকবো বা একটা ডিফারেন্ট নেটওয়ার্কের আন্ডারে থাকবো। সো আমি বেসিক্যালি এটা একটা টেম্পোরারি নাম্বার, আবার বের হয়ে গেলে ওই নেটওয়ার্কের থেকে বের হয়ে গেলে এই নাম্বারটাও আর থাকবে না। আচ্ছা, সো এমএসআরএন এবং এমএসআইএসডিএন এই দুইটার স্ট্রাকচার সেম। কান্ট্রি কোড থাকবে, ন্যাশনাল ডেস্টিনেশন কোড থাকবে এবং সাবস্ক্রাইবার নাম্বার থাকবে। সো বেসিক্যালি আইএমএসআই, এমএসআইএসডিএন এবং এমএসআরএন এই তিনটা
মানে তিনটা স্ট্রাকচারই সেম। আচ্ছা, সো লাস্ট আইডেন্টিফায়ার হচ্ছে লোকেশন এরিয়া আইডেন্টিটি। এটা বেসিকলি কোনো সাবস্ক্রাইবারের আইডেন্টিফিকেশন না, বা কোনো হ্যান্ডসেটেরও আইডেন্টিফিকেশন নাম্বার না। এটা হচ্ছে সাবস্ক্রাইবার কোন লোকেশন এরিয়াতে আছে কারেন্টলি, সেটার একটা আইডেন্টিফিকেশন নাম্বার। সো প্রত্যেকটা লোকেশন এরিয়া, একটু আগের স্লাইডে যদি যাই, এই যে অনেকগুলা লোকেশন এরিয়া হচ্ছে একটা এমএসসির আন্ডারে থাকবে, একটা এমএসসির আন্ডারে অনেকগুলা লোকেশন এরিয়া। সো প্রত্যেকটা লোকেশন এরিয়ারই একটা কোড আছে, যেটাকে আমরা বলি হচ্ছে লোকেশন এরিয়া আইডেন্টিটি অথবা LAI। সো আমার কোন ইউজার বা কোন সাবস্ক্রাইবার কোন লোকেশনে আছে, এটা আমরা এই আইডেন্টিটি নাম্বার থেকে বেসিকলি ডিটারমাইন করতে পারি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এই লোকেশন এরিয়া আইডেন্টিটিরও তিনটা মানে তিনটা ভাগ আছে। ফার্স্ট অফ অল কান্ট্রি কোড, মোবাইল নেটওয়ার্ক কোড, আগের মতোই কোন নেটওয়ার্ক ইউজ করতেছি সেই কোড, এবং লোকেশন এরিয়া কোড। সো লোকেশন এরিয়া কোডটা হচ্ছে ডিফারেন্ট, এটা ম্যাক্সিমাম 5 ডিজিটের হয়ে থাকে। সো কান্ট্রি কোড, মোবাইল নেটওয়ার্ক, এমএনসি, এই সবগুলা আগের মতোই, কিন্তু লোকেশন এরিয়া কোডটা এখন ডিফারেন্ট হবে। সো আমার কোনো ইউজার ধরেন, মানে একটা লোকেশন এরিয়া ফর এক্সাম্পল ধানমন্ডি যদি হয়ে থাকে, তো ধানমন্ডির একটা স্পেসিফিক লোকেশন এরিয়া কোড থাকবে। সেই এরিয়া কোডটা হচ্ছে এই লাস্ট 5 ডিজিটস দিয়ে ডিস্টিংগুইশ করা হয় আর কি। আচ্ছা, সো এখন একটা কমপ্লিট জিএসএম নেটওয়ার্কের স্ট্রাকচার দেখবেন বা আর্কিটেকচার দেখবেন। এই নেটওয়ার্ক আর্কিটেকচারটা আপনাদেরকে মানে শুরু থেকেই মোটামুটি এরকম মানে আর্কিটেকচারই দেখানো হয়েছে, বাট এখানে আরো কিছু অ্যাডিশনাল এলিমেন্টস আছে যেগুলা বলবো, বাট বেসটা হচ্ছে সেম। যেরকম বেসিক্যালি যে কোনো জিএসএম নেটওয়ার্ক হোক বা 3G নেটওয়ার্ক হোক, তিনটা পার্ট আছে। একটা হচ্ছে মোবাইল স্টেশন, একটা হচ্ছে বেস স্টেশন সাবসিস্টেম অথবা বিএসএস, আরেকটা থার্ড পার্টটা হচ্ছে নেটওয়ার্কস অ্যান্ড সুইচিং সাবসিস্টেম অথবা এনএসএস। সো এখন এই আর্কিটেকচারটা একটু দেখেন। মোবাইল স্টেশনটা কি রিপ্রেজেন্ট করে? মোবাইল স্টেশন শুধুমাত্র ওই মোবাইল ইউজারদেরকেই রিপ্রেজেন্ট করে। সো এখানে আর আলাদা কোনো কিছু নাই। মোবাইল স্টেশনে মানে হচ্ছে মোবাইল ইউজারের একটা হ্যান্ডসেট থাকবে, একটা সিম কার্ড থাকবে, এটাই হচ্ছে মোবাইল স্টেশন। সো মোবাইল স্টেশনের পরে আমরা আসবো হচ্ছে বেস স্টেশন সাবসিস্টেম। বেস স্টেশন সাবসিস্টেমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বিটিএস অথবা বেস ট্রান্সিভার সিস্টেম, বা এটাকে আমরা এতদিন বেস স্টেশন বলে চিনি, মানে চিনে আসছি আর কি, বেস স্টেশন অথবা বিএস। সো বিটিএস এবং বেস স্টেশন সাবসিস্টেমের আরেকটা যে এলিমেন্ট আছে বা এন্টিটি, সেটা হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার। ঠিক আছে, এই 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 পর্যন্ত আপনাদের পুরাটাই জানা। তো এমএস গুলা বা মোবাইল স্টেশন বেস স্টেশনের সাথে কিভাবে কানেকশনে মানে কিভাবে লিঙ্কটা থাকে বা কিভাবে কমিউনিকেট করে, কিভাবে নেটওয়ার্কের আন্ডারে থাকে, এটার কোনো মানে অবশ্যই এটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। সো পুরা নেটওয়ার্ক বা লিঙ্কটাই হচ্ছে বেসিক্যালি একটা এয়ার ইন্টারফেস। সো ওরা এয়ার এর মাধ্যমে কমিউনিকেট করে বা সিগন্যালস গুলা পাঠায় এয়ার এর মাধ্যমে। সো এই এয়ার ইন্টারফেসের একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউএম ইন্টারফেস বলে। সো এমএস এবং বেস স্টেশন কানেক্টেড থাকে এই ইউএম ইন্টারফেসের মাধ্যমে। আচ্ছা, এখন বেস স্টেশন যেটা বললাম, ইটস জাস্ট আ টাওয়ার। টাওয়ারের মধ্যে আমার অ্যান্টেনা আছে, আহ, সেই অ্যান্টেনা ট্রান্সমিট করে এবং রিসিভ করে সিগন্যালস। বাট এই সব কিছু মানে কখন ট্রান্সমিট করবে, কোন চ্যানেল মানে কোন ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করবে, এই সব ডিসিশন মেকিং এর কাজ হচ্ছে আরেকটা সেপারেট এন্টিটি করে, যেটাকে আমরা বলি হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার। সো অনেকগুলা বেস স্টেশন কিন্তু একটা বেস স্টেশন কন্ট্রোলার দ্বারা গভর্নড হয়। সো এই বেস স্টেশন এবং বেস স্টেশন কন্ট্রোলার মিলায় একটা বিএসএস নেটওয়ার্ক ফর্ম করে।
আচ্ছা, সো এখানে দেখেন বেস স্টেশন এবং বেস স্টেশন কন্ট্রোলারের ইন্টারফেসটা কি হবে। এখানের যে কানেকশন সেই ইন্টারফেসটাকে বা লিঙ্কটা সেটাকে কি বলে, এই লিঙ্কটাকে বলা হচ্ছে এই বেস। সো মানে এটা কোএক্সিয়াল কেবলেরও লিংক হতে পারে, অপটিক্যাল ফাইবারেরও লিংক হতে পারে, বাট এটা কোনো এয়ার ইন্টারফেস না। আচ্ছা, তারপরে পরের পার্ট কোনটা, নেটওয়ার্ক সুইচিং এন্ড সাবসিস্টেম। সো বেস স্টেশন কন্ট্রোলার যেটা বললাম, অনেকগুলা বেস স্টেশন কন্ট্রোলার মিলে একটা এমএসসির আন্ডারে থাকে। সো এখানে অনেকগুলা বেস স্টেশন কন্ট্রোলার দেখানো হয় নাই, একটা একটাই দেখানো হয়েছে, বাট সবগুলা বেস স্টেশন কন্ট্রোলার একটা সার্টেন এমএসসির আন্ডারে থাকবে। সো এমএসসির কাজটা কি, এমএসসির কাজ হচ্ছে আমরা একদম প্রাইমারি কাজ যেটা জানি ফাংশন, সেটা হচ্ছে কল মানে কল রাউট করা, বা হ্যাঁ কল রাউট করা। বেসিকলি কোনো একজন ইউজারকে বা সাবস্ক্রাইবারকে কল করলাম, এমএসসি বেসিকলি ডিটেক্ট করবে যে ও কোন লোকেশন এরিয়াতে আছে, বা ওর আহ ও কি আদৌ এই এমএসসির আন্ডারে কিনা। সো ও বেসিকলি কল রাউটিং এর কাজ করবে। অ্যান্ড নট অনলি দ্যাট, কিছু ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কও এমএসসি কে করতে হয়। ফর এক্সাম্পল, ধরেন একটা কল এস্টাবলিশ করলাম, মানে আমার ওখান থেকে তো ক্রেডিট মানে ব্যালেন্স, বা আমি টাকা কাটতে থাকবে আমার, সো আমার কতটুকু ব্যালেন্স আছে সেই হিসাবটাও রাখে এমএসসি। এবং এটাও ডিটারমাইন করে আমি ফার্দার কল আরো করতে পারবো কিনা। সো এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও কিছু করে এমএসসি। অ্যান্ড অবশ্যই এমএসসি আরো ইম্পর্টেন্ট কিছু টাস্ক আছে। ফর এক্সাম্পল আমার সাবস্ক্রাইবারের লোকেশন রেজিস্টার করা। বিকজ মানে আমি যদি শুধু সাবস্ক্রাইবারকে ট্র্যাক করতে চাই না, বা আমি কলস রাউট করতে চাই, সেটার জন্য আমার হচ্ছে লোকেশন রেজিস্টার করা ইম্পর্টেন্ট। সো আমার কিছু এমএসসির সাথে কিছু ডেটাবেসেস থাকে, স্টোরেজ ইউনিটস থাকে বা মেমোরি এলিমেন্টস থাকে, সেগুলা ডেটাবেস গুলাকে বলা হয় ভিএলআর, এইচএলআর, এইইউসি, ইআইআর। এগুলা নিয়ে একটু পরে আলোচনা করব, বাট এই সব ডেটাবেসে বেসিকলি সাবস্ক্রাইবারের ভেরিয়াস কাইন্ড অফ ইনফরমেশন স্টোর থাকে। আচ্ছা, আরেকটা নেটওয়ার্ক এখানে মানে এমএসসির সাথে আরেকটা নেটওয়ার্ক কানেক্টেড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা গেটওয়ে এমএসসির মাধ্যমে পিএসটিএন নেটওয়ার্ক কানেক্টেড। সো পিএসটিএন জিনিসটা কি আপনারা হয়তো জানেন, আগেও পড়ছেন পিএসটিএন, আইএসডিএন এটসেট্রা। সো পিএসটিএন হচ্ছে যে কোনো ল্যান্ডলাইন কে বোঝানো হয়, অ্যানালগ টেলিফোন নেটওয়ার্ক কে বোঝানো হয়। সো এখনো জিএসএম টেকনোলজিতে মানে জিএসএম নেটওয়ার্কটা আমরা যেটা দেখাচ্ছি, এই যে মোবাইল স্টেশন, এই মোবাইল স্টেশন গুলা কাকে রিপ্রেজেন্ট করে, মোবাইল ফোন ইউজার বা জিএসএম হ্যান্ডসেট ইউজার গুলা কি বুঝাচ্ছে, যারা ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য মানে বেসিকলি মানে অ্যাপ্লিকেবল। সো পিএসটিএন কিন্তু সেটা না, পিএসটিএন অ্যানালগ টেলিফোন নেটওয়ার্ক, যেখানে মানে এটা পুরাটাই ওয়ায়ার্ড সিস্টেম। সো বেসিকলি ল্যান্ডলাইন। তো আমি ল্যান্ডলাইন থেকে যদি কোনো একটা মোবাইল ফোন ইউজারকে কল করতে চাই, বা একটা মোবাইল ফোন ইউজার হয়ে যদি আমি ল্যান্ডলাইনে কল এস্টাবলিশ করতে চাই, দের হ্যাজ টু বি আ গেটওয়ে, অথবা একটা লিংক থাকতে হবে, যেটা দিয়ে আমি বেসিকলি রাউটিং কল রাউটিং এর কাজটা করতে পারবো এবং কল এস্টাবলিশ এর কাজটা করতে পারবো। সো ওই গেটওয়েটাকে আমরা বলি মানে ওই ইন্টারফেসটাকেই বলি হচ্ছে গেটওয়ে এমএসসি, যে হচ্ছে একটা ব্রিজ বা একটা কানেকশন তৈরি করে দেয় বিটুইন দ্য জিএসএম নেটওয়ার্ক অ্যান্ড দ্য পিএসটিএন নেটওয়ার্ক। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? কোয়েশ্চেন না থাকলেও জি হ্যাঁ কিছু তো বলতে পারেন, নাকি সবাই ঘুমাইতেছেন, আমি কিভাবে বুঝবো আসলে? নো মানে ম্যাম, কোশ্চেন নেই। না ম্যাম না কোশ্চেন ম্যাম নেই। প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে। আর আসলে মানে একটু জানি না বোরিং লাগতেছে হয়তো, বাট এটা মানে মোটামুটি ইম্পর্টেন্টই, এইরকম আর্কিটেকচার প্রতি বছরই মোটামুটি আসছে। সো এই আর্কিটেকচার গুলা ইম্পর্টেন্ট, বা প্রত্যেকটা এলিমেন্ট ওদের সিগনিফিকেন্স বা ফাংশনস এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আচ্ছা,
সো ফার্স্ট মোবাইল স্টেশনের কথা একটু আলোচনা করি। মোবাইল স্টেশনে দুইটা পার্ট আছে, বা মোবাইল স্টেশন দুইটা জিনিস দিয়ে একটা মোবাইল স্টেশন হয় আর কি। তো মোবাইল স্টেশনের জন্য একটা ইউজার ইকুইপমেন্ট লাগবে, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ডসেট। ওই হ্যান্ডসেট থাকবে যেটাকে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি বাই আ স্পেসিফিক IMEI নাম্বার বা ইউনিক IMEI নাম্বার। এবং সেই হ্যান্ডসেটে আমাদের একটা সার্টেন সিম কার্ড প্লেস করতে হবে বা ইনসার্ট করতে হবে, যেইটার কারণে আমি নেটওয়ার্কের আন্ডারে আসতে পারবো। সো অবশ্যই সিম কার্ডের রোমিং ফ্যাসিলিটিস আছে এখানে, ওই সিম কার্ড কন্টেন্স IMSI নাম্বার, এই কথাগুলো আমি আগেই আলোচনা করছি। অ্যান্ড সিম কার্ড, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে সিম কার্ড অ্যাচিভ সেপারেশন অফ দ্য ইউজার মোবিলিটি ফ্রম দ্য ইকুইপমেন্ট মোবিলিটি। ইউজার মোবিলিটি মানে হচ্ছে যে আমি ইউজার মানে ইকুইপমেন্ট ছাড়া, হ্যান্ডসেট ছাড়া সিম কার্ডকে ট্রান্সফার করতে পারি, এটাকে বলা হয় হচ্ছে ইউজার মোবিলিটি। আমি একটা সিম কার্ড ডিফারেন্ট ডিফারেন্ট ইকুইপমেন্টে ইনসার্ট করতে পারি, দিস ইজ ইউজার মোবিলিটি। আরেকটা হচ্ছে ইকুইপমেন্ট মোবিলিটি। ইকুইপমেন্ট মোবিলিটি হচ্ছে আমি একটা সার্টেন হ্যান্ডসেট নিয়ে, আমি হ্যান্ডসেট এবং সিম কার্ড ওটার মধ্যে, মানে মোবিলিটি অফ দ্য সিম কার্ড অ্যালং উইথ দ্য হ্যান্ডসেট আর কি, সেটাকে আমরা বলছি হচ্ছে ইকুইপমেন্ট মোবিলিটি। সো এই স্পেসিফিক ফিচার থাকার কারণে আমরা ওই যে রোমিংটা করতে পারি আর কি। সো ইন্ডিপেন্ডেন্টলি রোম করতে পারি, আমাদের কোনো স্পেসিফিক ইউজার ইকুইপমেন্টও লাগবে না, এবং কোনো স্পেসিফিক নেটওয়ার্ক টেকনোলজিও লাগবে না। দ্যাট ইজ আমি সেম সিম একটা ডিফারেন্ট নেটওয়ার্কের আন্ডারেও কাজ করতে পারবো, এবং একটা ডিফারেন্ট হ্যান্ডসেটেও কাজ করতে, মানে হ্যান্ডসেটেও চালাতে পারবো, এটাই। আচ্ছা, ও আরেকটু ইউজারের মানে মোবাইল স্টেশনের কি কি বেসিকলি ফাংশন এটা একটু দেখেন। যে রেডিও সিগন্যাল যেগুলো আসে সেগুলা তো মডিউলেটেড সিগন্যাল, সেইটাকে ফার্স্টে ডিমডিউলেট করে, তারপর ডিজিটাল ডেটা এক্সট্রাক্ট করে, সো এটসেট্রা, মানে তারপর ইউজার ইনফরমেশন মডিফাই করে যদি লাগে, এইগুলাই, মানে এই 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 ফাংশন গুলো আই হোপ আপনারা নিজেরাও মানে আইডেন্টিফাই করতে পারবেন যে ইউজার ইকুইপমেন্ট বা মোবাইল স্টেশনের কি কি ফাংশন থাকে। আচ্ছা, তারপরে পার্ট হচ্ছে, বা পরের হ্যাঁ, পরের পার্ট অফ দ্য GSM নেটওয়ার্ক হচ্ছে বেস স্টেশন সাবসিস্টেম অথবা BSS। সো বেস স্টেশন সাবসিস্টেম হচ্ছে আহ, আমাদের এই যে মোবাইল স্টেশনটা মোবাইল স্টেশনটা, মানে মোবাইল স্টেশন আরেকটা মোবাইল স্টেশনের সাথে যদি কমিউনিকেশন এস্টাবলিশ করতে চায়, বা কল এস্টাবলিশ করবে, তার কলগুলা রাউট করতে হবে। সো সেই রাউটিং এর কাজটা কিন্তু MSC করে। সো MSC এবং মোবাইল স্টেশনের মাঝখানে একটা লিংক আছে বা একটা ব্রিজ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে BSS অথবা বেস স্টেশন কন্ট্রোলার। সো কিছু কিছু কাজ আছে যেটা বেস স্টেশন, মানে সরি, বেস স্টেশন সাবসিস্টেম, কিছু কিছু কাজ আছে যেগুলা বেস স্টেশন সাবসিস্টেম নিজেই করে ফেলতে পারে, এবং কিছু কাজ আছে যেগুলা হচ্ছে মোবাইল আমার MSC দ্বারা করাতে হয় আর কি। সো বেস স্টেশন সাবসিস্টেমেরও দুইটা পার্ট, যেটা বললাম, ফার্স্ট পার্ট হচ্ছে দ্য টাওয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে বেস ট্রান্সিভার স্টেশন, BTS, অথবা সিম্পলি বেস স্টেশন অথবা BS। সো ইউজুয়ালি প্রত্যেকটা সেলের একদম মাঝখানে বেস স্টেশনটা বা এই বেস BTS টা হচ্ছে ইনস্টল করা হয়। বাট মানে আমি মনে হয় আপনাদেরকে এটা বলছিলাম যখন কো চ্যানেল ইন্টারফারেন্স পড়াচ্ছিলাম, তখন এটা একবার হালকা করে মেনশন করছিলাম যে মাঝখানে অলওয়েজ থাকতে হবে এমন কোনো কথা নেই। এমন ভাবেও সেলগুলাকে আহ মানে বেসিকলি ডিটেক্ট, মানে আইডেন্টিফাই করা হয়। আহ মানে অনেকভাবে আইডেন্টিফাই করা যায় বেসিকলি, যে মাঝখানে থাকতে হবে এমন না, এজেসেও থাকতে পারে, এরকম এজেসেও থাকতে পারে। সো ইন দ্যাট কেস মাঝখানে কোনো বেস স্টেশন বা বেস BTS থাকবে না। সো যেটাই হোক, ধরে নেন যে মাঝখানে আছে, ইউজুয়ালি ইট ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল,
অ্যান্ড এটা যেটা জানেন অবশ্যই, ট্রান্সমিটিং পাওয়ারটা ডিফাইন করে সাইজ অফ দ্য সেল। আচ্ছা, সো ইউজুয়ালি একটা বিটিএস এ 1 থেকে 16টা ট্রান্সিভার থাকে। ট্রান্সিভার বলতে অ্যান্টেনা বোঝানো হচ্ছে, যেটা ট্রান্সমিট করবে এবং রিসিভ করবে। 1 থেকে 16টা ট্রান্সিভার থাকে, ডিপেন্ডিং অন দ্য ডেন্সিটি অফ দ্য ইউজার। প্রত্যেকটা সেলে কয়টা ইউজার আছে বা পপুলেশন অনুযায়ী আপনার অ্যান্টেনার সংখ্যা বাড়ে বা কমে। আচ্ছা, সেকেন্ড যেই পার্টটা বেস স্টেশন সাবসিস্টেমে, সেটা হচ্ছে বিএসসি অর বেস স্টেশন কন্ট্রোলার, যেটা হচ্ছে মেইন ইন্টেলিজেন্ট কাজগুলা হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার করে থাকে। সো ইট ইজ নোন অ্যাজ দ্য ব্রেইন অফ দ্য বিএসএস। আচ্ছা, সো এটার কাজগুলা, ইন্টেলিজেন্ট কাজগুলা কি? বেসিকলি হ্যান্ড ওভার মানে একটা বেস স্টেশন থেকে আরেকটা বেস স্টেশন, একটা সেল থেকে আরেকটা সেলে আমি সুইচ করতেছি। ধরেন সেল 1 এবং সেল 2, এটা বিটিএস 2, বিটিএস 1, এই দুইটা সেল আবার কানেক্টেড টু আ বেস স্টেশন কন্ট্রোলার, লেটার সাপোজ। সো সেল 1 থেকে 2 তে যদি আমি যাই, তখন আমার এই হ্যান্ড ওভারের ডিসিশনটা বেস স্টেশন নিয়ে থাকবে, বা সরি বেস স্টেশন কন্ট্রোলার নিয়ে থাকবে। আচ্ছা, আবার আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে পাওয়ার লেভেল কন্ট্রোল করে। ঠিক আছে, সো আমরা লাস্ট ক্লাসে মানে শিখছিলাম পাওয়ার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে। এটা মানে ট্রু ফর জিএসএম টেকনোলজি অ্যাজ ওয়েল। পাওয়ার অ্যাডজাস্টমেন্ট সব টেকনোলজিতেই করা হয়, বাট সিডিএম এ তে দেখা যায় যে পাওয়ার অ্যাডজাস্টমেন্টের প্রবলেমটা খুব ক্রুশাল হয়ে দাঁড়ায় আর কি, মানে করতেই হয় এরকম। আচ্ছা, আর এই কথাটা আমি একটু আগেই বলছি যে বিটিএস এবং বেস স্টেশন কন্ট্রোলার একটা ইন্টারফেস দ্বারা লিঙ্কড থাকে বা কানেক্টেড থাকে, সেটাকে এবিস বলি। এবিস একটা ইন্টারফেস, মানে কোয়েক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল ফাইবারের ইন্টারফেস হতে পারে। আচ্ছা, থার্ড, আমি এতটুকু দেখাই আজকে শেষ করব, বিকজ আমাকে আরেক জায়গায় যেতে হবে। আজকে খুবই দৌড়ের উপর আছি, সো সরি। মানে আমি ভাবছিলাম 6টায় শুরু করতে পারবো, করতে পারি নাই। আচ্ছা, যেটাই হোক। আম, আচ্ছা, থার্ড যে পার্টটা ছিল জিএসএম নেটওয়ার্কে, সেটা হচ্ছে নেটওয়ার্কস অ্যান্ড সুইচিং সাবসিস্টেম। অ্যান্ড এটাই হচ্ছে বেসিকলি কোর পার্ট অফ দ্য এন্টায়ার জিএসএম নেটওয়ার্ক। তো হ্যাঁ, এই যে যেটা বলা হয়েছে কোর নেটওয়ার্ক পার্ট অফ দ্য জিএসএম সিস্টেম। তো এটার মেইন রোলটা কি, এটা আপনারা জানেন, কমিউনিকেশন এস্টাবলিশ করা ডিফারেন্ট মোবাইল ইউজারের মধ্যে। বাট শুধু তাই না, এখন দেখবো যে শুধু কমিউনিকেশন না, অনেক ইউজার স্পেসিফিক ইনফরমেশনও এখানে এই এমএসসি তে স্টোর থাকে। সো এমএসসি নিয়ে বা মোবাইল সুইচিং সেন্টার অ্যাজ এন এন্টিটি কি করে থাকে, কল রাউটিং করে থাকে। এন্ড এখানে জাস্ট বলা হয়েছে যে বেস স্টেশন সাবসিস্টেমের সাথে এটার কানেকশন বা ইন্টারফেসটাকে বলা হয় হচ্ছে এ। সো এটাও কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবারের ইন্টারফেস হইতে পারে। আচ্ছা, সো এমএসসি কি কি কাজ করে? রাউটিং এর কাজ করে, সুইচিং এর কাজ করে। তারপরে আরো মানে যেটা বললাম যে আরো কিছু সার্ভিসেস প্রোভাইড করে, সাচ এস এই ডিফারেন্ট মানে এক্সটার্নাল কোনো নেটওয়ার্কের সাথে যদি কানেকশন এস্টাবলিশ করতে হয়, তাহলে সেটা এমএসসি একটা সার্টেন ইন্টারফেসের মাধ্যমে করতে পারে। সো পিএসটিএন নেটওয়ার্ক, যেটা ল্যান্ডলাইন, ল্যান্ডলাইন থেকে কেউ আমাকে কল করলে আমি ওই মানে ওই ল্যান্ডলাইন, সরি একটা মিনিট, একটু আমাকে এক্সকিউজ করেন। আচ্ছা, সরি, আমার কল আসছিল। যেটা বললাম, পিএসটিএন হচ্ছে একটা এক্সটার্নাল নেটওয়ার্ক, ল্যান্ডলাইনের বা অ্যানালগ টেলিফোনের নেটওয়ার্ক। সো ওই ওয়ায়ার্ড কোনো
নেটওয়ার্কের সাথে যদি আমি ওয়্যারলেস নেটওয়ার্কের একটা লিংক আপ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা ইন্টারফেস বা একটা সেপারেট এন্টিটির মাধ্যমে করতে হবে। সেটাকে আমরা বলি হচ্ছে গেটওয়ে এমএসসি। সো এই গেটওয়ে এমএসসি ইন্টারফেসের মাধ্যমে আমার পিএসটিএন এর কলস রাউট করা হয় জিএসএম কোনো মোবাইল, মানে মোবাইল ইউজারের কাছে, অথবা মোবাইল ইউজারের কোনো কল আমার পিএসটিএন নেটওয়ার্কে রাউট করা হয়। আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এমএসসি, সেটা হচ্ছে ইন্টার এমএসসি হ্যান্ড ওভারের ডিসিশন গুলা এমএসসি নিয়ে থাকে। বেসিক্যালি ঢাকা যদি একটা এমএসসির আন্ডারে থাকে, যেটা আমি আগেই বললাম যে এমএসসি গুলা সাধারণত অনেক ব্রড বা ভাস্ট এরিয়া জুড়ে হয় একটা এমএসসি রিজন। সো ঢাকা যদি একটা এমএসসির আন্ডারে থাকে, তাহলে হচ্ছে আমি ঢাকা থেকে যদি বের হয়ে যাই, তখন আমি আরেকটা সেপারেট এমএসসি অন্য আরেকটা সিটি বা অন্য আরেকটা রিজনের এমএসসির আন্ডারে চলে আসবো। সো এখন এই হ্যান্ডওভারটা যদি আমি নিজের এমএসসি তে থাকতাম, তখন হচ্ছে মোস্ট লাইকলি আমি বেস স্টেশন কন্ট্রোলারকে দিয়েও এই হ্যান্ডওভারের ডিসিশনটা নেওয়াতে পারতাম। বাট যখন আমি একটা ডিফারেন্ট এমএসসির আন্ডারে চলে যাব, তখন আমার এই হ্যান্ডওভারের ডিসিশনটা অবশ্যই এমএসসি কেই নিতে হবে। অ্যান্ড শুধু ডিফারেন্ট এমএসসির আন্ডারে যাওয়া না, ডিফারেন্ট লোকেশন এরিয়ার আন্ডারেও যদি যাই, এখানে যদি দেখেন লোকেশন এরিয়া, সো প্রত্যেকটা লোকেশন এরিয়ার আলাদা আলাদা বেস স্টেশন কন্ট্রোলার আছে, অনেকগুলা বেস স্টেশন কন্ট্রোলার আছে। সো এইসব ক্ষেত্রেও আমার এমএসসি হ্যান্ড ওভারের ডিসিশন নিতে হতে পারে। আচ্ছা, সো এমএসসির যে ইম্পর্টেন্ট কিছু ডেটাবেজ আছে বা রেজিস্টার আছে, সেগুলা এখন আলোচনা করব। ফার্স্টলি মানে যেটা বললাম, সাবস্ক্রাইবারের কিছু ইনফরমেশন অলওয়েজ এমএসসি তে স্টোরড করা থাকে, বা ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টোর দোজ ইনফরমেশন। কারণ ইউজারকে রাউট করতে হবে, মানে বা ট্র্যাক করতে হতে পারে, বা মোবাইল ফোন হারায় গেলে সেটাকে আমার ট্র্যাক করতে হতে পারে। এই সব অনেক ধরনের পারপাজে আমার কিছু ডেটাবেস ইউজ করা হয়। সো ফার্স্ট দুইটা ডেটাবেস, যেটা হচ্ছে হোম লোকেশন রেজিস্টার অ্যান্ড ভিজিটর লোকেশন রেজিস্টার, এই দুইটা ডেটাবেস সাধারণত ইউজারের লোকেশনটা স্টোর করে রাখে, বা মানে একটা কারেন্ট একটা ইউজারের কারেন্ট লোকেশন বেসিকলি এইসব ডেটাবেজে স্টোর থাকে। সো হোম লোকেশন রেজিস্টার অথবা এইচএলআর জিনিসটা কি? যখন সাবস্ক্রাইবার একটা সিম কার্ড কিনে, ফর এক্সাম্পল ধরেন ঢাকা, যেটা বললাম যে এমএসসি এত ভাস্ট এরিয়া জুড়ে থাকে যে এটা একটা সিটি কভার করতে পারে। সো লেট আস সাপোজ ঢাকা সিটি হচ্ছে একটা এমএসসি এর আন্ডারে। সো এই ঢাকা সিটিতে আমি একটা সার্টেন শপ থেকে একটা সিম কার্ড কিনলাম, এন্ড আমি সিম হচ্ছে মোবাইলে ইনসার্ট করলাম, আমি নেটওয়ার্কের আন্ডারে সাথে সাথে আসলাম। সো যেই মোমেন্টে আমি সিম কার্ডটা অ্যাক্টিভেট করতেছি বা নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড হচ্ছি, সাথে সাথে আমার সকল ধরনের পার্সোনাল ইনফরমেশন একটা ওই পার্টিকুলার মোবাইল অপারেটর, আমি যে সিম কার্ডটা কিনলাম, লেট আস সাপোজ বাংলালিংকের কার্ড কিনলাম, তো বাংলালিংকের কিছু ডেটাবেস থাকে, কিছু স্টোরেজ ইউনিটস থাকে। সো ওই সব ডেটাবেজে আমার সকল ধরনের ইনফরমেশন সাথে সাথে রেজিস্টার্ড হয়ে যাবে বা স্টোর হয়ে যাবে। সো কি কি ইনফরমেশন হতে পারে? ফার্স্ট ইনফরমেশন আইএমএসআই নাম্বার হতে পারে, হতে পারে না, অবশ্যই হয়। যেটাই হোক, কিছু রেসপেক্টিভ আইডেন্টিফিকেশন নাম্বারস থাকে, আইএমএসআই নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, যেটা এমএসআইএসডিএন বলা হয়, এমএসআইএসডিএন। সো এইসব নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার গুলা হচ্ছে আমরা এইচএলআর এ স্টোর করে রাখি। আরো কিছু ইনফরমেশন বা আইডেন্টিফায়ার্স আছে, সেগুলো স্টোর করা হয়। সো এই এই যে যে রেজিস্টারে স্টোর করা হয়, এটা বেসিক্যালি একটা পার্মানেন্ট রেজিস্টার, মানে বা এই ইনফরমেশন গুলা পার্মানেন্টলি ওখানে স্টোর থাকে, আমার অল পার্সোনাল ডিটেলস। সো
এইচএলআর এ শুধু এই মানে এই পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারই শুধু স্টোর করে না, বেসিকলি এটা আমার কারেন্ট লোকেশন গুলাও স্টোর করে। ঠিক আছে, সো আমি একটা সার্টেন লোকেশন এরিয়ার আন্ডারে আছি, ওই লোকেশন এরিয়ার আমার নাম্বারের এগেইনস্টে ওই পার্টিকুলার লোকেশন এরিয়ার কোডটা স্টোর করে রাখা হবে, উইচ উইল ডিটারমাইন যে আমি এই লোকেশন এরিয়াতে ছিলাম। আমি যদি একটা ডিফারেন্ট লোকেশন এরিয়াতে রোম করতে থাকি, সো আমার এইচএলআর সেই লোকেশন এরিয়াটাও আপডেট করতে থাকবে পিরিয়ডিক্যালি। সো আমার বেসিকলি কারেন্ট লোকেশনটা এইচএলআর রেজিস্টার করে রাখে বা আপডেট করতে থাকে অলওয়েজ। আচ্ছা, সো এইচএলআর এ কি বললাম, আইডেন্টিফিকেশন নাম্বার স্টোর থাকে, লোকেশন স্টোর থাকে, আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশনও স্টোর থাকে বা অ্যাক্টিভিটিসও এইচএলআর করে থাকে, যেরকম হচ্ছে বিলিং এর কাজটা, যে মানে একটা কল ফিনিশ করার পরে কতটুকু ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে আছে সেই জিনিসটা মানে রেজিস্টার করা, আপনি ফার্দার কল এস্টাবলিশ করতে পারবেন কিনা, এই জিনিসগুলা হচ্ছে বেসিক্যালি এইচএলআর এর কাজ। আচ্ছা, সো এই হোম লোকেশন রেজিস্টার এবং ভিজিটর লোকেশন রেজিস্টার অনেকে হচ্ছে মিক্স আপ করে ফেলেন, বা মানে ইট ইজ মানে ভেরি নর্মাল, এই দুইটার মধ্যে কনফিউশন আসাটা নর্মাল, কোয়াইট নর্মাল। বাট এই দুইটা হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্ট, মানে পার্মানেন্ট ডিফারেন্স বলে, ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে এইচএলআর একটা পার্মানেন্ট স্টোরেজ ইউনিট, আর ভিএলআর যেটা স্টোর করে এটাও ইউজারের লোকেশনই স্টোর করে, বাট নট পার্মানেন্টলি। আচ্ছা, সো ধরেন আপনি ঢাকাতে যখন আপনি সিম কিনলেন, আপনি ঢাকার এমএসসির আন্ডারে, এই ঢাকার এমএসসির আন্ডারে আপনি কিন্তু রেজিস্টার্ড, বা আপনি এই নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড। সো আপনি ধরেন ঢাকা থেকে চিটাগাং এ ট্রাভেল করবেন, সো চিটাগাং এর যে একটা সেপারেট এমএসসি থাকবে। সো এই সেপারেট এমএসসি, হ্যাঁ মোবাইল অপারেটর সেম থাকবে, বাট এমএসসি কিন্তু ডিফারেন্ট। সো আপনার প্রত্যেকটা এমএসসির সাথে একটা করে এইচএলআর আছে, একটা করে ভিএলআর আছে। এইচএলআর এ কি বললাম, পার্মানেন্ট ইনফরমেশন গুলা পার্মানেন্টলি স্টোর করা হয়, আর ভিএলআর এ যেটা বললাম টেম্পোরারিলি স্টোর করে। এন্ড এটাকে এই জন্যই বলা হয় হচ্ছে ভিজিটর লোকেশন রেজিস্টার। সো প্রত্যেকটা এমএসসিরই এইচএলআর এবং ভিএলআর আছে, চিটাগাং এও এইচএলআর ভিএলআর থাকবে। বাট আমি যখন ঢাকা থেকে চিটাগাং এ ট্রাভেল করব, আমার কিন্তু হোম নেটওয়ার্কটা চিটাগাং না, আমি কিন্তু ঢাকার এমএসসিটা আমার হোম নেটওয়ার্ক ছিল। সো আমার যেই ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন বা পার্মানেন্ট ইনফরমেশন গুলা আমার কিন্তু ঢাকার এইচএলআর এ স্টোর ছিল, চিটাগাং এর নেটওয়ার্কের আন্ডারে কিন্তু আমি রেজিস্টার্ড না। সো যখন আমি চিটাগাং এর নেটওয়ার্কে আসব, তখন এমএসসি ফার্স্ট অফ অল এইচএলআর স্ক্যান করবে, দেখবে যে আমার আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে আছে কিনা, এই ইউজারটাকে এখানে আইডেন্টিফাই করা যায় কিনা। যদি এইচএলআর ডেটাবেজে আমার নাম না থাকে বা এই ইউজারের আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে, তাহলে কি বুঝতে হবে যে ইউজারটা এই হোম নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড না, এই কারণে ইউজারটাকে একটা ভিজিটার হিসেবে কনসিডার করা হবে। সো ওর ইনফরমেশন গুলা বা ওর লোকেশনের আপডেট গুলা ভিএলআর এ স্টোরড হবে, চিটাগাং এর ভিএলআর এ স্টোরড হবে। ঠিক আছে, সো চিটাগাং এর ভিএলআর আমার কারেন্ট লোকেশন গুলা বারবার স্টোর করতে থাকবে বা আপডেটস গুলা স্টোর করতে থাকবে। অ্যান্ড পিরিয়ডিক্যালি এই চিটাগাং এর ভিএলআর কি করবে, আমার ঢাকার এইচএলআর কে ইনফরমেশন গুলা সেন্ড করতে থাকবে। সো আমরা একটু আগেও আমি বলছি যে এইচএলআর কি করে, সবসময় ইউজারের কারেন্ট লোকেশনের ইনফরমেশনটা রাখে। সো আমি যদি কারেন্টলি এই এমএসসি তে না থাকি, ঢাকার এমএসসি তে না থাকি, ইভেন ইন দ্যাট কেস আমাকে এইচএলআর কে ওই মানে ইনফরমেশনটা রাখতে হবে যে ও কারেন্টলি কোথায় আছে। সো এই ইনফরমেশনটাই হচ্ছে চিটাগাং এর ভিএলআর ঢাকার এইচএলআর কে পাস করবে, আর তখন এইচএলআর ওই ইনফরমেশনটা স্টোর করবে। ম্যাম বা এখানে ছোট একটা কোয়েশ্চেন,
হ্যাঁ, হ্যাঁ, এমনিতে ইউজুয়ালি এইচএলআর যে যা যা হচ্ছে রেজিস্টার করে, যখন আমি হচ্ছে আউটসাইড অফ মাই মানে হোম এমএসসি আমি চলে যাচ্ছি, ভিএলআরও তো সেম ইনফরমেশন গুলাই হচ্ছে নোট ডাউন করছে, রাইট? হ্যাঁ, 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 জাস্ট হচ্ছে বিএলআর। হুম। কপিটা সেন্ড করে দিচ্ছে ওয়ান্স হ্যাঁ, হ্যাঁ, গেট আউট অফ হ্যাঁ, দ্যাট, এতটুকু। জি, ওকে, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড অ্যান্ড এই ভিএলআর কে কেন আমি টেম্পোরারি বলতেছি ইজ বিকজ আমি যখন ধরেন আমি আবার এই এমএসসির বাইরে চলে গেলাম, চিটাগাং এর বাইরে চলে গেলাম, আবার ধরেন ঢাকাতেই ফেরত আসতেছি, তখন কিন্তু আমি আবার এই নেটওয়ার্কের বাইরে চলে যাব। সো যখন আমার ভিএলআর দেখবে যে আমি এই নেটওয়ার্কের আন্ডারে আর নাই, সো চিটাগাং এর নেটওয়ার্ক বা চিটাগাং এর ভিএলআর ইমিডিয়েটলি আমার সব ইনফরমেশন ডিলিট করে দিবে। সো ওই ডেটাবেজে আমার ইনফরমেশনটা থাকবে না, এই ভিএলআর এ শুধু মানে টেম্পোরারি ইনফরমেশন থাকে। আচ্ছা। সো আর ওর যেই নেসেসারি ইনফরমেশন গুলা দেওয়ার ছিল মানে পাস করার ছিল, সে অলরেডি এইচএলআর ঢাকার এইচএলআর কে পাস করে দিছে। সো ও বেসিকলি ওর যখন আমরা নেটওয়ার্কে বাইরে বা মোবাইল ফোন ইউজার যখন নেটওয়ার্কে বাইরে চলে যাবে, তখন হচ্ছে ভিএলআর থেকে ওই ইনফরমেশন গুলা বা লোকেশন, এরিয়া, আইডেন্টিটি, এই নাম্বার গুলা হচ্ছে ডিলিট হয়ে যায়। আচ্ছা। সো ম্যাম আজকে এটুকু শেষ করে দেন। হ্যাঁ, আমি এতটুকুই শেষ করতেছি, আমি জাস্ট এই ডেটাবেস গুলা পড়াই শেষ করব। তো নেক্সট যে ডেটাবেসটা সেটা হচ্ছে অথেন্টিকেশন সেন্টার অথবা এইইউসি। অথেন্টিকেশন সেন্টার হচ্ছে আমি আহ, এই কথাগুলা আগেই মানে আগেই বলছিলাম, এখন বারবার করে রিপিট করতে হচ্ছে বা মানে জায়গায় জায়গায় আনতে হইতেছে আর কি, কথাগুলা প্লেস করতে হচ্ছে। আহ যেমন আমি ইনিশিয়ালি একটা কথা বলছিলাম যে আমরা যখন কল এস্টাবলিশ করব, তখন আমাদের একটা ইউজারের মানে যেই কলারটা, তাকে ভেরিফাই করতে হবে, ইউজারের একটা সার্টেন অথেন্টিকেশন প্রসেস থাকে বা ভেরিফিকেশনের একটা প্রসেস থাকে। এই ভেরিফিকেশনটা করা ইম্পর্টেন্ট বা ভ্যালিডিটি চেক করাটা ইম্পর্টেন্ট। সো ওই মানে ভেরিফিকেশনের কাজই হচ্ছে অথেন্টিকেশন সেন্টার করে থাকে। সো অথেন্টিকেশন সেন্টারের কাছে সব আইএমএসআই নাম্বার গুলা থাকে, যেগুলা দিয়ে ও বেসিকলি ভেরিফাই করতে পারবে বা অথেন্টিকেট করতে পারবে দিস ইজ আ ভ্যালিড ইউজার। তারপরে অথেন্টিকেট করার পরে আরেকটা ফাংশন আছে ওর, অথেন্টিকেট করার পরে বেসিকলি কল এস্টাবলিশ করবে। তারপরে কল এস্টাবলিশ করার পরে কনফিডেন্সিয়ালিটি অফ ইচ কল এনশোর করার কাজও হচ্ছে এই অথেন্টিকেশন সেন্টারের। প্রত্যেকটা কলের কনফিডেন্সিয়ালিটি এনশোর করার কাজ এইইউসি ইউনিটের। সো এটা হচ্ছে অথেন্টিকেশন সেন্টারের কাজ। লাস্টলি যে ডেটাবেসটা আছে সেটা হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অথবা ইআইআর। ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নিয়ে আমি একদম আইএমইআই নাম্বার যখন পড়াচ্ছিলাম তখন বলছি যে একটা সার্টেন ডেটাবেসে আইএমইআই নাম্বারটা স্টোর থাকে, সেটাই হচ্ছে ইআইআর অথবা ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। সো আইএমইআই নাম্বারের সিগনিফিকেন্সটা তো বললাম যে এটা থেফট প্রিভেন্ট করার জন্য বা একটা কোনো সেলফোন যদি হারায় যায় সেটাকে ট্র্যাক করার জন্য আইএমইআই নাম্বারটা ইম্পর্ট্যান্ট। সো ইআইআর যখনই আমরা নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড হই, সাথে সাথে ইআইআর এ আইএমইআই নাম্বারটা স্টোর থাকে। সো যখন আমরা নর্মালি কোন রকমের মানে স্টোলেন রিপোর্ট আসে নাই বা কোনো ধরনের মানে হারায় যাওয়ার, মোবাইল ফোন হারায় গেছে এরকম রিপোর্ট আসে নাই। সো এটা যদি এরকম যদি কেস হয়ে থাকে, তখন ওইসব হ্যান্ডসেটের আইএমইআই নাম্বার গুলাকে একটা হোয়াইট লিস্টে রাখা হয়। একটা হোয়াইট লিস্টে রাখা হয় মানে হচ্ছে এইগুলা এগুলা নর্মালি নেটওয়ার্ক মানে ইউজ করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। এটার এগেনস্টে কোনো রিপোর্ট আসে না। সো বাট যেসব হ্যান্ডসেট গুলাকে ফর এক্সাম্পল মানে ধরেন হ্যান্ডসেট হারাই গেল, ইভেন বা হ্যান্ডসেট চুরি হয়ে গেল, তো আমি কি করব, আমার মোবাইল অপারেটরকে এই জিনিসটা রিপোর্ট করব। রিপোর্ট করলে ওই মোবাইল অপারেটরটি কি করবে, ইআইআর এর একটা ব্ল্যাক লিস্ট আছে, ব্ল্যাক লিস্টে ওই আইএমইআই নাম্বার গুলাকে বসায় দিবে বা লিস্ট ডাউন করে ফেলবে। সো এই ব্ল্যাক লিস্টের নাম্বার থেকে আমরা বেসিকলি
এই হ্যাঁ ব্ল্যাক লিস্টেড নাম্বার গুলা থেকে আমরা বেসিক্যালি ট্র্যাক ডাউন করি যে আইএমইআই নাম্বার, মানে আইএমইআই এই স্পেসিফিক হ্যান্ডসেটটা কোথায় আপাতত লোকেটেড। সো এই আইএমইআই নাম্বার থেকে আমরা বেসিক্যালি লোকেশন, এরিয়া, আইডেন্টিটি চেক করি। তারপর ওখান থেকে আমরা আহ যেখানে সেলফোনটা হারাইছে বা যে যে আহ, যে সেলফোন চুরি করছে তার লোকেশনটা ট্র্যাক ডাউন করতে পারি। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে গ্রে লিস্ট। এটা আমি নিজেও খুব একটা শিওর না যে এটা কোন পারপাজে এই গ্রে লিস্টে ইউজ করা হয়, বাট এটা মানে সার্টেন আইএমইআই নাম্বার গুলাকে রাখে যাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে। অবজারভেশন মেবি ইন আ সেন্স যে এই ইউজারটা মানে বা হ্যান্ডসেটটা আদৌ অ্যাক্টিভ কিনা, ইনঅ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি এই এই জিনিসগুলা চেক করে বা অবজার্ভ করে। সো ওগুলাকে গ্রে লিস্টে রাখা হয়। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা এই না 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 ম্যাম। আচ্ছা এই জিনিসগুলো ইজি, বাট এট দ্য সেম টাইম এই প্রত্যেকটা ফাংশন গুলা ইম্পর্টেন্টও। কারণ এই এই চ্যাপ্টার গুলা থেকে কোয়েশ্চেন আসবেই। আর কোয়েশ্চেন আসা মানে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনই করা যে এইচএলআর এর কাজ কি, এইচএলআর কি স্টোর করে, বা অন্যান্য ফাংশন গুলা, বেস স্টেশনের কাজ কি, এইগুলা। সো এই জিনিসগুলো ইজি লাগলেও এমন না যে মানে আপনারা ইম্পর্টেন্স দিবেন না এটাকে। সো ভালোভাবেই পড়লেন এই দুটা, মানে এই জিএসএম টা খুবই ইজি। জিএসএম আর নেট, এই জিএসএম চ্যাপ্টারটা ইজি, বাট ইউএমটিএস আর একটু ডিফিকাল্ট জিএসএম এর তুলনায় আর কি। আর একটু কিছু মানে জিনিস আছে যেগুলা বুঝতে হবে। সো আজকে এই পর্যন্তই থাকলো। আমি তাহলে রেকর্ডটা পাঠায় দিব, পরে আপলোড করে দিব আমি ক্লাসরুমে।